আমরা যেগুলো শুনতে পাই যে চেলা কাঠ দিয়ে মারা, জানেন এই হচ্ছে চেলা কাঠের সেই লোক। বলছি দাদা কি চলছে এটা? হ্যাঁ মানে কাঠামো, মানে এই যে কাঠামোটা হচ্ছে, ওই যে কাঠামোগুলো তার এটা না, এটা পর ছাটনি হবে, এর পর আবার চটা হবে, চটার পর ওই তিনটা খড়মাটি হবে। খড়মাটিটাও কি তুমি করো না তুমি শুধু বাঁশের কাজ? এটা করতে হবে, সব কাজ করতে হবে। মালিক কিন্তু অর্ডার করবে সময়। তো তুমি লুঙ্গি গেঞ্জি পরে আছে, তোমার ড্রেস নেই? হ্যাঁ তোমার একটা তো কাজে গেলে আমরা অফিসে যাই, তার তো নির্দিষ্ট ড্রেস আছে। তো তুমি এইসব স্লিভলেস প্যান্ট, স্লিভলেস এগুলো তো ঠিক নয় না? এটা ঠিক না, এটা তো আমরা কাজ করি, কাজ করি ময়লা হয়ে যাবে। আচ্ছা, আবার যখন বাড়ি যাবো তখন আবার ঠিকঠাক করে ড্রেস পরে নেবে। আচ্ছা, এখন এমনি স্লিভলেস গেঞ্জি পরো তাই তো? ঠিক ঠিক আছে। আমার নাম উত্তম পাল। আচ্ছা, এখন তোমার কি কাজ চলছে? এটা এই মাঝি মাগা, এই মাগা, হ্যাঁ, ছয় মাঝি, আড্ডা মাঝি, এই মাঝি সব কিছু। আমাকে সহজভাবে যদি বোঝায় তাহলে এই যে মাটিগুলো, এগুলো গঙ্গার মাটি আসছে, এই যে কেরিংয়ের মাঝি, হ্যাঁ এইটা আটা মাটি, ওইটা বেলে মাটি। আচ্ছা, বেলে মাটি। তারপর তুমি এটাকে ঠিকঠাক করছো? এখন এই যে ঠিকঠাক করছি। কি মেশাতে হয় এখানে? এই যে খড়, হ্যাঁ খড় ভুচি, এই যে খড় অন্য, এই যে খড় বসের মধ্যে। ঠিক। তো এখানে যদি ফাঁকি মারো তাহলে কি সমস্যা হবে? ফাঁকি হয় না। আগে শোনো ভালো করে, আমি বলছি তুমি যদি এখানে ফাঁকি মারো তাহলে কি ওরা ধরতে পারবে? কি ধরতে পারবে? ওইটা বাদ দাও, ধরো ফাঁকি মেরে মাটিটা দিয়ে দিলে, যে মাটিটা মাখাচ্ছে ও বুঝতে পারবে? কি বুঝতে পারবে? ওরা বসে হবে, এটা ফাঁকি মারছে, এটা হয় না মাল, এই মাটি মাখা হয়নি ঠিক মতো, তাই তো? আচ্ছা, ঠিক ঠিক ঠিক, এই তো হয় না। সিদ্ধান্ত, খড় প্রথমে যখন বাঁধা হয় ওটাকে কি বলে জানো? কি বলে? বেনা বলে। বেনা বাঁধার পর এইটা হচ্ছে প্রথম মাটি। হ্যাঁ, প্রথম মাটি ওটা দেবে, পুঁতে মাটি দেবে। প্রথম আপনি মাটি দেয়, পুঁতে মাটি দেবে, তারপরে পুঁতে মাটি দেওয়ার পরে বেলে মাটি দেয়। এটা মাথায় লাগানো হয়। এটা মাথায় লাগানো হয়? মাথায় লাগানো হয়, মাথায়। আচ্ছা, এটার সঙ্গে কি মিশাচ্ছ? তুষ মিশাচ্ছি, তুষ আর পাট। তাতে কি হবে? শক্ত হবে। আর এটা মাথায়, মানে এই মাথার এই দিকটাতে খুলিটাতে লাগানো হয় গলার এখান থেকে। আচ্ছা, এইটা জায়গার জন্য এই মাটি। বুঝতে পেরেছি। তুষ আর পাট আছে, তুষ আর পাট এর মধ্যে আছে, আর আটা মাটি দিয়েছি। ঠিক। এটা কতক্ষণ ধরে করতে হবে তোমাকে? এটা যতটা মিশবে ততটা করতে হবে। যতক্ষণ ধরে না মিশে দেখা যাচ্ছে পুরো যদি মিশে যায়, ওই জন্য কতটা পালাতে হবে, এরকম ভাবে পাড়া রাখিয়ে দিতে হবে। ওটা গোলা লাগানো হয়, কারিগররা গোলা লাগায়। ঠিক। এই মাটি নিয়ে এসো, পাতুষ মাটি। দুর্গা পুজো দেখতে যাও বাইরে? না, রোজ সময় পাই না। কলকাতা দেখতে যাও না? বাড়ি কোথায়? বাড়ি সোদপুরে। প্রতিদিন যাতায়াত করো নাকি? প্রতিদিন যাতায়াত করি। সিনেমা দেখতে যাও না, কোথায় এখন টাইম কোথায় সিনেমা দেখার? কেন এত কি কাজ? দুর্গা তো বহুত দেরি। দেখে হোক না, এখন টাইম পাই না, আমাদের সারা বছর কাজ করতে হয়। দাদা, তোমার নাম কি? নাম কি? কেন ও, খুব রাগি নাকি? আচ্ছা, এইগুলো বাঁধা হচ্ছে তাই তো? রং মেশাই? কালার করে উনি হচ্ছে কালারগুলো করবেন? এই যত ঠাকুরের যখন রং হয় তাই তো? আচ্ছা, উনি মনে ঘাবড়ে গেছেন। আর আপনি কি খড়টা বাঁধেন? আপনি তো সবই করি আমি, আমার কোনো বাদ নেই। মানে আপনি এক্সপার্ট কোনটাতে? আমি সব কিছুই করি। আরে বাবা, ওই দেখো না তাহলে সব মাটি মুটি সব করি। এগুলো কি আমার সাপোর্ট দেওয়ার জন্য তাই তো? হ্যাঁ।
আপনি এমনি আসেন কখন স্টুডিওতে? আজকে একটু আগেই আসতাম, আমার শরীরটা আজকেই দেখছি খারাপ লাগছে, যার জন্য একটু ওই প্রেশার মাপালাম, রক্ত পরীক্ষা করলাম, দেখলাম সবই ঠিক আছে। ঠান্ডার জল আর কিনে নিলাম, গাড়িতে বসে খেতে খেতে আসলাম। কটা থেকে কটা এখানে থাকেন আপনি? এখানে মোটামুটি 10টাই ধরুন, 10টা থেকে 1টা পর্যন্ত, 1টা সোয়া 1টা, কোনো লোক এসে গেলে 1:30টাও বেজে যায়, 2টোও বেজে যায়। তারপর বাড়িতে যাই, একটু খাওয়া দাওয়া করে, চান খাওয়া দাওয়া করে হালকা একটু রেস্ট, মানে রেস্ট ঘুমোলে তো সন্ধ্যা হয়ে যাবে, হালকা 8 ঘন্টার মধ্যে সন্ধ্যা ভাব আসে, চট করে উঠে চলে আসতো এখানে। এখানে কি প্রত্যেকটা মূর্তিকে আপনাকে তদারকি করতে হয়? হ্যাঁ, তোরাই না করে লোকে আমার নেম প্লেট দিয়ে নেবে, তো তখন তো আমার ঠিক ঠিক। হ্যাঁ, কারিগর তো তার নিজস্ব কাজ আছে, সেই কাজগুলো করবে। ওপরে হয়ে গেছে এসে, আচ্ছা দে 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 লাইন ঠিকই আছে, তোর কাজের লাইন ঠিকই আছে। ওর কাজের লাইন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মানে শিয়ালটার ক্ষেত্রে বলছেন তাই তো? না, শিয়ালটা না, ওটা অন্য একটা কাজ করছিল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কাজটা ছেড়ে দিয়ে যে শিয়াল ধরেছে, সেটা লাইনটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক। মানে সময়টাও নষ্ট হচ্ছে না? না, সময়টা নষ্ট হচ্ছে না। বলতে হবে তো, যারা ভালো একটু না বলে সে উৎসব হবে, তাই না? আচ্ছা সনাতন স্যার, একটা কথা যে আমাকে জিজ্ঞেস করতে খুবই ইচ্ছা করছে, প্রতিটা অসুর এক একটা পোজ, এগুলো কি প্রত্যেকজন যারা বানাচ্ছে আপনি গাইড করে দেবেন, না অটোমেটিক তাদের মধ্যে হয়ে তা যাবে? তো করবেই, অসুবিধা হলে আমাকে গাইড করতে হবে। আমরা কিন্তু একটা এক দেখতে পাচ্ছি না। না, আমাদের কোনো ঠাকুরের সঙ্গে কোনো ঠাকুর মিল হবে না। প্রতিটা যে যদি 100খানা ঠাকুর করি, 100খানা ঠাকুরই আলাদা আলাদা হবে। ওই একই ডাইসের থেকে তোলার মতো হবে না, যে পরপর লাইন দিয়ে দিল ডাইস, সেই লাইনে হবে না। ওইটা খুলে বসাবি তো না? বসে লক্ষ্মীর চ্যাপ্টারটাই শেষ করো আগে, তারপর আবার। স্যার আমি একটা প্রশ্ন এখানে করবোই। বলো। একটা ভালো প্রতিমা কত ভালো হবে, মাটি কম লাগবে, এটা কি অনেকটাই নির্ভর করে এই যে বিচুলি বাঁধার উপর নির্ভর করে? বাঁধার উপর মাটি কম বেশিটা নির্ভর করে। বিচুলিটা যদি ঠিক লাইন মতো থাকে, ঠিক, হ্যাঁ, সেখানে মাটিটা কম লাগবে। আর বিচুলি যদি মাটি ঠিক মতো বাঁধা না হয়, তাহলে মাটি নিজে মেকআপ দিতে হবে সেগুলো। ঠিক। আর এই যে অ্যানাটমি, প্রত্যেকটা যে হাতের, সেই অ্যানাটমিরও মাপ সেট করা আছে? আছেই। আরে এরা যে কটা এখানে জুয়েল কারিগর আছে, সব জাত কারিগর। জাত কারিগর? হ্যাঁ, আমি ওই বিড়াল দিয়ে হাল চাষ করাই না। এখানে কি বিড়াল দিয়ে হাল চাষ হয় কোথাও? হ্যাঁ, হবে, অন্যান্য ঘরে হয় বিড়াল দিয়ে হাল চাষ, আমার বলতে অসুবিধা নেই। আপনার টুপিটা কই আজকে, আপনার যে সিগনেচার স্টাইলটা? আমি তো টুপি আমার স্টাইল না, আমার আমরা পুরো দেখেছি। না, সেটা শীতকালে ব্যবহার করি। ওই রাস্তায় বেরোলেই মাথায় ওষ পড়ে, কিংবা ঘরে থাকলেও একটা ঠান্ডার চলে তো, হ্যাঁ। তখন নাক দিয়ে জল পড়তে আরম্ভ করে দেয়। আচ্ছা আচ্ছা। ওই কারণে শীতকালে অনলি ফর টুপি পরে, আর সারা বছর কোনো টুপি নেই। ওই টুপি কারণ আমার একটা রুমাল মাথা রাখলেও মাথা গরম হয়ে যায়। আচ্ছা, সেই মাথা গরমের ফল কি আপনাদের স্টাফদের উপর হয় নাকি? না না, আমাদের স্টাফদের উপর অযথা চিৎকার করলে হবে না। কারণ পাই তখন চিৎকার করলে সে মেনে নেবে। না, তার মানে উনি বলতে চাইলেন যে ক্রিয়েটিভ মানুষের উপর অযথা চিৎকার করা যায় না। অযথা চিৎকার করলে হবে না, তার যদি ফল্ট পাই তখন চিৎকার করা যাবে। সেটাই। আমরা যখন 10 বছর বয়সে সবাই পড়াশোনাতে, শৈশবে, খেলাধুলোয় ব্যস্ত থাকে, সেই মুহূর্তে আপনি মাটি নিয়ে, খড় নিয়ে বাবা মোহনবাসী রুদ্রপালের সাথে কাজ বলবো না, একসাথে খেলার ছলে ছিলেন, কিভাবে ছিলেন, একটু আমি আপনার শৈশবের গল্পটা জানার চেষ্টা করব। শৈশব ধরুন, আমাদের যৌথ পরিবার ছিল। হ্যাঁ। রাখাল পালের নাম শুনেছেন? হ্যাঁ। রাখাল পাল, নেপাল পাল, আর আমার বাবার নাম হচ্ছে মোহনবাসী রুদ্রপাল। এই তিনজনের যৌথ পরিবার ছিল। আরও 2 ভাই ছিল, তারা আগেই পৃথক হয়ে গেছে। এই 3 ভাইয়ের যখন যৌথ পরিবার, তখন রাখাল পালের নাম অ্যান্ড ব্রাদার্স নাম দিয়ে প্রতিমা বেরোতো। আমরা তখন স্কুলে পড়ি। ওই স্কুলে পড়ার সাথে সাথেই আমরা আমাদের স্টুডিওতেও আমরা কিছু কাজ করতে হতো। কাজ শেখার জন্য না, কাজ ডেলিভারি দেওয়ার জন্য কাজ শিখতে হতো। হ্যাঁ, কাজ শিখতে শিখতে আমরা বড় হয়েছি। স্কুল মানে হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে ভর্তি হয়েছি। কলেজে ভর্তি হওয়ার ওই প্রথম বছর, দ্বিতীয় বছর মানে
পার্ট 1 পার্ট 2 থাকে তো, হুম। পার্ট 1টা কমপ্লিট হয়েছে, পরীক্ষা দিয়েছি, তারপর পার্ট 2তে আর মানে বসা হয়নি। এই কাজের চাপেই হোক আর যাই হোক, তখন যৌথ পরিবার ছিল। আমার জ্যাঠামশাই বললো আমি আর মানে পড়াতে পারবো না, তো আমি দোকান কারখানাতেই কাজটা করবো। তখনকার সময় কিছু চাকরি বাকরির চেষ্টা করেছিল জ্যাঠামশাইরা, তখন তো ভালো ভালো লোকের সঙ্গে জানাশোনা ছিল। যারা যদি চাকরি কিছু করতে পারে তাহলে এই কাজ না করলে ভালো হয়, কারণ এই কাজে তারা চাপ বেশি, একটা টেনশন বেশি। যাক যে কোনো কারণে হোক হয়নি মানে চাকরিটা। এখন আমরা এর মধ্যেই ঢুকে পড়েছি, ঢুকতে ঢুকতে করতে করতে একটা নেশায় পরিণত হয়ে গেছে। তখন মনে হচ্ছে যত ভালোই দামের চাকরি পাই না কেন আমি এই কাজটাই করবো, ডিটারমাইন্ড। তারপরে আমরা রাখাল পাল নেবার পর তখন সব আলাদা হয়ে গেল। বাবার নামে সব মোহনবাসী বিদ্যালয়ের নামে সাইনবোর্ড টানানো হলো। মোটরুতে সেটা হোক, এখনও মোহনবাসী বিদ্যালয় লেখা আছে, আমার ছোটো ভাই সেটা ব্যবহার করে। এবার সে বাবার যখন পৃথক হয়ে গেল তখন পুরো দায়িত্ব আমার উপর পড়লো। তখন থেকে নানা রকম কাজ কী করে ভালো করা যায়, কী করে জ্যাঠামশাইদের ওপর ওঠা যায়, সেই চেষ্টা চলতে লাগলো মনের মধ্যে। তো করতে 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 তারপরে বিভিন্ন যারা দর্শক যারা মানে দেখে যে না এনাদের ঠাকুরটা তো খারাপ হয় না, টাকার পরে ছোটো ভাই কিন্তু এরা কাজটা ভালো করে, সেই সব কাস্টমার একটু বাড়তে আরম্ভ করলো। তখন আমরা একটা আদিবালিগঞ্জের একটা পুজো হয়, সেই পুজোটা কন্ট্যাক্ট করলাম। আদিবালিগঞ্জে 2 বছর করার পর তৃতীয় বছরে প্রথম এশিয়ান পেন্টস আরম্ভ হলো। তো এশিয়ান পেন্টসের পুরস্কারটা তখন আদিবালিগঞ্জ পরপর 2 বছর পেয়েছে। তারপরের বছর ধরুন ওই যে আপনার তিলতলা এসে সুনীলনগর যে বাজারে পুজো করাটা হয়, তখন থিম পুজো কিন্তু ওরাই অ্যাকচুয়াল আবিষ্কার, যে যতই বলুক থিম কিন্তু ওরাই আবিষ্কার করে। ওই পুজোতে তখন একটা ঠাকুর আমাদের 2001-এ বোধ হয়, 1-এ না 2-এ যাই হবে, এশিয়ান পেন্টসের সেরা প্রতিমা হিসাবে বিবেচিত হলো। আচ্ছা। তখন রাস্তায় গ্লো সাইন লাগিয়ে দিত বিভিন্ন জায়গায় মেন জায়গায়, প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপাল এশিয়ান পেন্ট পুরস্কার প্রাপ্ত, এবারে লাগিয়ে দিয়েছিল তখন। এখন তো ওই সব লাগায় না, এখন ওই ফোনে ব্যাপারে যাওয়া হয়। এইভাবে তারপরে আস্তে আস্তে আমি বাবার ওখানে করতে করতে যখন মায়েরা বড় হলো, বিভিন্ন পারিবারিক কারণে আলাদা হয়ে এখানে পৃথক হয়ে এখানে আমি ওই 2000 মানে এখানে প্রায় 25 বছর হয়ে গেল। ওখান থেকে মানে কুমোরটুলি আমরা জানি যে কুমোরটুলি এখানে কাজটা বেশি হয়, মানুষগুলো প্রচুর মানুষ যায়, আপনারা হঠাৎ করে একদম আলাদা এলাকায় কেন চলে এলেন? কুমোরটুলিতে তো জায়গা পাওয়া কঠিন। কুমোরটুলিতে আমি যে পৃথকভাবে কাজ করবো কুমোরটুলিতে সেই জায়গা কোথায়? এখানে তো একটা জায়গা উল্টোডাঙ্গা পেয়েছি রিস্ক নিয়ে, মানে আমি সেটাই বলছি, আপনি জানি তো যে risk কুমোরটুলি একটা মার্কেট, রিস্ক নিয়ে আমি এখানে এসেছি। মানে আগে ছিলাম গোয়া বাগানে, প্রথম 1-2 বছর করেছি গোয়া বাগানে। তারপরে ওই আপনার বোসপুকুর যে ভাড়ের প্যান্ডেল হয়েছিল ওখানে 1 বছর তাঁবু খাটিয়ে করেছিলাম। তারপরে এই জায়গাটা পাওয়া গেল, এই জায়গাটা তখন নিয়ে আরম্ভ করা হলো। এখন থেকে ওইখানে এই চলছে আর কি। আগে জায়গাটা আরও বড় ছিল, এখন মাঝখানে বিভিন্ন কারণে 2 সাইড বিক্রি করে দিয়ে লোকের ঝামেলা মিটিয়ে দিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে একটা জিনিস করতে গেলে তো ধার দেনা হয়, এই ধার দেনা অঙ্কটা অনেক দাঁড়িয়ে গেছিলো। তাই এই যে দেয়ালটা দেখছেন এর উল্টো দিকেও আর ওই দেয়ালটার উল্টো দিকে 3-6 জায়গা আমি বিক্রি করে দিয়ে মোটামুটি এখন মানে ঠিক আছে। মানে এখন আগে রাস্তা দিয়ে মাথা নিচু করে চলতে হতো, এখন আর বুক ফুলে উঠি, এই পর্যায়ে চলছে এখন। তার মধ্যে এখন টুকটাক তো প্রাইজ তো আছে, কলকাতা লোকাল প্রাইজ। তার মধ্যে 2024 সালে পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছি, সেটাকে আমাকে আরও তুলে ধরেছে। কিন্তু তুলে ধরলে কী হবে, আমার তো বয়স তো আস্তে আস্তে বেড়ে গেছে, আমি কত ঠাকুর করবো, লোকে চাইছে, কিন্তু আমার তো একটা লিমিট করে করতে হবে, তা নাহলে তো আমি পারবো না। এখন কতগুলো পারেন? এখন 50-60টার মধ্যেই সীমাবদ্ধ। আমি 100 একসময় করেছি, 190-95 এরকমভাবে। আর এখন কতজন নিয়ে আপনার 50টা করতে হয়? এখন ওই 70-80 জন লাগে পুজোর সময়। 70-80 জন। 70-80 জন, এখন হয়তো কম আছে, 35-40 জন আছে, কিন্তু পুজোর সময় 70-80 জন অ্যারেঞ্জ করতে। কেন একটা ঠাকুরের পিছনে প্যান্ডেলে গেলে
সেই প্যান্ডেল ফিনিশ দেওয়ার জন্য 2-3 জন লোক দিতে হয়। সেই লোক লোকটা পুজোর সময় বেশি না নিলে ওইগুলো মেনটেন করা যাবে না। আমরা যখন প্রতিমা দেখি তখন প্রতিমার মধ্যে আপনি নিজেই বললেন যে আমি কুমোরটুলিতে যখন কাজ করছি আমাকে এমন কিছু করতে হবে যাতে কাকা যেটার থেকে ভালো হয় এবং আমার কাছে আসে। আমরা এখনো পর্যন্ত দেখি আপনার প্রতিমার মধ্যে একদম সব কিছু দিক থেকে, যেমন চোখ সেরকম তার অ্যাগ্রেশন, সেরকম তার অ্যানাটমি, প্রত্যেকটা পারফেক্ট। সেই সময় কি আলাদা করার ভাবনা আপনি করলেন যে আমাকে এই জায়গাটা চেঞ্জ করতে হবে, যেটা অলরেডি চলছিল? না, ওটা আমাদের একসঙ্গে থাকাকালীনই, মানে রাখালপালের আমলে একসঙ্গে থাকাকালীনই ওই যারা ওখানে করতো করাতো, আমরা টুকটাক একটু সহযোগিতা করতাম, ছোটো বয়স ছোটো, কিন্তু বুঝতাম যে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। মনের মধ্যে একটা ক্যালকুলেশন চলতো যে আমি যদি কোনোদিন দায়িত্ব পাই তখন এগুলো সংশোধন করে আমাকে কাজ করতে হবে। এবার মনে মনে চলতে বলতে তাদের উপর তো বলা যেত না, না তাদের একটা সম্মান দিয়ে চলতে হয়। তো আমরা তো এই যুগের ছেলে না, আর তাদের একটা সম্মান দিয়ে তারা যেটা করতো সেটাই মোটামুটি হ্যাঁ ঠিকই আছে। আর তাদের যদি ক্রস করি তারা মনে ব্যথা পাবে, সেই হিসাবে কিছু বলতাম না। এখন সেটা নিজে কারেকশান করে এখন করছি। ওই আমাদের খানিকটা আমাদের ভাস্কর রমেশ পাল যে ছিলেন, মারা গেছেন, ওনার খানিকটা ফর্মুলা নেই মনের মধ্যে, হ্যাঁ, সেসব নিয়েই তো আমাদের কাজটা একটু চেঞ্জ হয়েছে, লোকের চোখে আকর্ষণ করে। হ্যাঁ, লোক এখনকার দিনে ছেলেরা বাচ্চা ছেলেগুলো সব বুঝে যায় কোনটা ভালো কোনটা ভালো। আর বড়োদের থেকে বাচ্চারা সে ক্যামেরা নিয়ে পুজোর সময় এমন করে যেন ওরা একটা বিরাট রিপোর্টার। বাচ্চাদের কিন্তু সেন্স কিন্তু অনেক বেশি, কোনটা হাত ছোট হলো, পা ছোট হলো, কোনটা চোখ টেরা, ও বাচ্চারা আগে ধরবে। আমি আপনার পুরো স্টুডিওতে আমি যখন রাউন্ড দিলাম তখন আপনাদের স্টাফদের সঙ্গে কথাবার্তা হলো, তারা বলল যে যত টাকারই দাম হোক না কেন, যদি সেই মূর্তিতে কোনো প্রবলেম থাকে ওটাকে ভেঙে আবার নতুন করে বলতে, মানে এটা আমার একটা বদ অভ্যাস, এটা বদ অভ্যাস, যার জন্য কারিগরও আমার উপর রেগে যায়, কিন্তু আমি ওটা ওই খারাপ হলে ওটাকে ঠিক না করে থাকতে পারি না। এটা আমার বদ অভ্যাস, বাজে অভ্যাস, তার জন্য আমাকে আক্কেল সেলামি দিতে হয়, আমার অর্থ বেরিয়ে যায়। আমি ওটাই বলছি, মানে বাজেটের থেকে পেরিয়ে, হ্যাঁ, আমার বাজেট পেরিয়ে যাচ্ছে, একটা হিসাব করে তো করা হয়, সেই হিসাবের বাইরে লেবার চার্জটা পড়ে যাচ্ছে। এখানে আমি যখন আপনি ঢুকলেন তখন একজন জিজ্ঞেস করছে অসুরের পাটা, আপনি বলছেন পাটা এরকম হচ্ছে না, একটু ঠিক কর। এই প্রত্যেকটা খুঁটিয়ে আপনাকে দেখে তবেই আপনি ছাড়েন? দেখতে হয় তো, না দেখলে হবে কি করে? ওই ধরতক্ত মার্বেল কারিগর যা করলো সেটাই আমার এখানে মেন না, আমাকে লাস্ট দেখে নিতে হবে যে না পজিশনটা ঠিক আছে। এটা আরো বেশি দায়িত্ব বেড়ে যায় যখন নামটার সঙ্গে পদ্মশ্রীটা জুড়ে যায়, আরো বেশি কোয়ালিটিটা। পদ্মশ্রী থাকার জন্য একটা অলংকার, কিন্তু ঘটনা হচ্ছে এটা আমার পদ্মশ্রী না পেলেও এই অ্যাক্টিভিটিসটা থাকতো, এই অ্যাক্টিভিটিসটা থাকতো। আপনার রমেশ পালের কথাবার্তা বললেন, কর্মকর্তা রয়েছেন, তিনি বলছেন যে আমরা যখন আমাদের এখনো পর্যন্ত মূর্তিগুলো করি তখন আমি যখন সনাতনদার কাছে যাই তখন আমরা দেখিয়ে রমেশ পালের যে আমার এটা লাগবে সেইভাবে কাজ করাই। আপনার কি মনে হয় যে আপনার নিজের টাচ থেকে আপনি ওখানে নিজে যদি আপনাকে ছাড়া হতো ফুল যেতে, তাহলে আরও ভালো এখানে কাজটা করা যেত, নাকি আপনি রমেশ পালের কাজটাকে আরও বেশি এগিয়ে ওনাদের ক্ষেত্রে বলছে দিতে কোনো আপত্তি? না, রমেশ পালের কাজকর্মগুলি সাপোর্টটা নেন। মূল চিন্তা আমরা ওরা তো পুরোপুরি হুবহুটা আমরা দিচ্ছি না, সাপোর্টটা নেই, যেটা ভালো সেটা ইউজ করি। এটা নিয়মে মানুষের যেটা ভালো সেটাই নিতে হবে, ছোটদের থেকেও শেখা যায়। একদম দারুণ। হ্যাঁ, যেটা একটা ছোটো ছেলে যদি একটা ভালো কাজ করে সেটা যদি আমার চোখে লেগে গেল সেটাও নিতে হবে, যে আমি বড়, আমি যা করবো তাই শেষ। হ্যাঁ, তা না, ছোটরাও ভালো কাজ করে এখনকার দিনে, যারা ভালো কাজ করার ইচ্ছা আছে তারা ঠিক করবে ভালো কাজ। আমরা যে দর্শক যারা রয়েছে, যারা একদম পুজো মোটামুটি আমরা জানি, দর্শক বলছি আমি, যারা পুজোর সঙ্গে অতটা যুক্ত নয়, তারা প্রতিমা যদি দেখে কুমোরটুলির আর একটা জিনিস যদি দেখে তাহলে বুঝে যাবে এটা সনাতন রুদ্রপাল, সেটা হচ্ছে মায়ের চোখ, মায়ের চোখের যে। হ্যাঁ, লোকে বলে যে আপনার আমাদের নেম প্লেট লাগে না, হ্যাঁ, আপনার ঠাকুর দেখলেই আমরা বুঝে যাই, দেখলে বুঝে যাই এটা সনাতন রুদ্রপাল। এই চোখের মানে আপনারা যে পরিবর্তনটা এনেছিলেন, এটা কি আগেও ছিল যখন আপনি? না, এটা আগে ছিল না, এটা আস্তে আস্তে। কিভাবে ইমপ্লিমেন্ট করলেন যদি জানান আমার? এটা আস্তে আস্তে রেকটিফাই করতে হয়, যে আমি যে চোখটা যে প্যান্ডেলে গিয়ে দেখতে হয়,
যে তার ঠিক লাইনটা ঠিক আছে কিনা, সেটা যদি কোনো থাকে, দোষ থাকে, সেটাকে পরবর্তী বছরে সেটা না, ওই যে পাতাগুলো দেন আপনি লম্বা লম্বা হ্যাঁ, করে, হ্যাঁ। সেগুলো কেউ তো ভাবতে পারে না যে এই পাতা এত বড় বড় টানা যায়। আগে আমি কখনো দেখিনি, আমি আপনারটাই বেশিরভাগ হ্যাঁ, কেন এটা আমাদের যে জ্যাঠামশাই নেপাল পাল ছিলেন, ঠিক। তিনি তো তখনকার সময় চোখ দিতেন, আচ্ছা আচ্ছা। তিনি ওইভাবেই টানতেন। সেই ধারটা আমি চেষ্টা করেছি বজায় রাখতে আর কি। মানে ওনার চোখের তখনকার সময় খুব ভালো ছিল, এবং সেটা যে চোখের লাইনগুলো টানা পিছুগুলো সবাই পারবে না ওইভাবে, সবাই এরকম করে টানে, আর আমরা টানি এরকমভাবে। ও হ্যাঁ, তার জন্য জিনিসটা ওইরকম হয়। তার তার অনুকরণ করে এখনো চেষ্টা করছি তার মতো করতে, কিন্তু সে যা চোখ দিত তার মতো চোখ এখনো আমার হয়ে উঠছে না। মানে আপনি বলছেন হ্যাঁ, ও কাকার তার মতো? ইয়ং বয়সে আমাদের যে বয়স 50-60 বছর বয়সে যে চোখ দিত, সেই চোখের যা ভাব ছিল ও অনেক। এখন এখন অতটা ভয় আমরা তখনকার সময় আমাদের ওই জ্যাঠামশাইকে বিশ্বকর্মা বলতাম। এখন ওই ধরনের তো লোক নেই। এখন আমরা যতটা করি নিজেদের তাগিদে, যেটুকু ভালো করার করি, যেটুকু করা না করলে নয়, লোকে খারাপ বলবে, চেষ্টা করি ভালো। ঠিক। আপনারাও চেষ্টা করি ভালো করতে। এখানে যতগুলো মূর্তি রয়েছে সবগুলো চোখ কি আপনার হাত দিয়ে বেরোবে না? না, দুর্গা ঠাকুরের চোখগুলো আমার হাত দিয়েই হবে, তারপরে বড় বড় প্যান্ডেলের লক্ষ্মী সরস্বতীগুলো দিতে হয়। মানে মেয়েরই মুখটা আমাকে মোটামুটি দিলেই ভালো হয় আর কি। আর এছাড়া কার্তিক গণেশ ওষুধ দেওয়ার জন্য আমাদের লোক আছে, সাবসিডি লোক আছে, তারা করে দেয়। ছোটোখাটো লক্ষ্মী সরস্বতী তারা দিয়ে দেয়। মানে মেন দুর্গার যেগুলি মানে আকর্ষণ করবে সেগুলো আমি করে দিই। এখন আপনার কত বয়স হলো? এখন এখন এই 69। 69। এখানে এইটায় যে ফ্লোর রয়েছে 3তলা ফ্লোর, হ্যাঁ, প্লাস এক একটা মূর্তির প্রায় ধরুন কত 30 ফুট? কত ফুট বলে এটাকে? 30 ফুট না, এই সিলিংটা আছে না না, এই প্রতিমাগুলো বলছি। প্রতিমাগুলো আছে আপনার প্রতিমাগুলো 14 ফুট 15 ফুট এই পর্যন্ত। তো তার জন্য 15 ফুটের বেশি করা যায় না করা কোথাও যায় না। ঘরে, না। তো এইগুলো কি প্রত্যেকটা আপনাকে উঠে উঠে? হ্যাঁ, ওই আমাদের লোক আছে, তারা তো ভাড়া সিস্টেম করে হ্যাঁ, দেয়, মই দিয়ে বেয়ে করতে হয়। কিন্তু আমি তো ওই হাইড্রোলিক পেলাম না, যে হাইড্রোলিক পেলে এইখানে থাকবে, ধরুন কাঠামোটা এখানে, তো হ্যাঁ। ঠাকুরের মায়ের মুখটা এখানে, ঠিক। আমি এখানে কিন্তু হাত পাবো না, হ্যাঁ অত দূর তো হাত পাবো না, দিয়ে চোখ আঁকতে পারবো না। যে আমাদের এমন সিস্টেম করতে হবে যাতে প্লেটটা এগিয়ে যায়। ঠিক। কিন্তু এগিয়ে যে যাবে তারপর দেখা গেলো একটা দুর্গার হাত বেরিয়ে আছে, আটকে গেল। ওই জন্য বাসের যে ভাড়া আছে, ভাড়া করে সেখানে তক্তা পেটে দিয়ে বই লাগিয়ে দেয়, দিয়ে চোখটা দেয়। নামা ওঠাটা একটুখানি অসুবিধা হয়ে যায় এখন। হ্যাঁ, আর উপরে উঠে মনে হয় যে অনেক উঁচুতে উঠে হয়েছি। হ্যাঁ, আমিও দেখছি যে অনেক উঁচু। সেই তাই মধ্যে করতে হবে, ঠিক। 10 দিন পাওয়া যায় করবো। এখনকার যে দুর্গাপুজোগুলো আপনি দেখতে পান, এখনকার যেগুলো থিম বলে, সেই দুর্গার মধ্যে আর আপনার যে দুর্গা, অবশ্যই মাতৃভাব তো পুরোভাবে থাকে। শোনো, থিমের দুর্গার সঙ্গে আমাদের দুর্গা চলবে না। থিমের দুর্গার কোনো কাজই না, যে কোনো কারিগর করতে পারবে, যে কোনো কারিগর থিমের দুর্গা বানাতে পারবে। কিন্তু আমাদের যে লাইফ আনাটা হিম্মতের ব্যাপার। যে কোনো আর্টিস্টকে আমি চ্যালেঞ্জ করছি, হিম্মতের ব্যাপার। তারা হতে পারে বড় বড় আর্টিস্ট, হ্যাঁ, কিন্তু লাইফ আনাটা বিরাট ব্যাপার। যারা আর্ট কলেজের আর্টিস্ট, ওই যারা একটা দুটো দুর্গা বানায়, তারা বলে যে আমরা একটা তো দুটো বানায় কি, আমার কুঁটিতে কারিগর চুরি করে নিয়ে যায়। মানে এই ধরো এই ছেলেটা আমার সঙ্গে কন্ট্যাক্ট আছে সারা বছর, তো একে বলে তোকে 1000 টাকা রোজ দেবো, 1200 টাকা রোজ দেবো, তুই আমার 5 দিন করে দিয়ে যা। এইভাবে কারিগর চুরি করে। হ্যাঁ, এরা কারিগর চুরি করে ওরা কাজগুলো করে। ওদের নাম যে লেখা থাকে, ওদের নাম তো লেখা থাকবেই। ওরা বসে বসে ডিরেকশান দিচ্ছে, আর চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর্টিস্টিক ব্যাপারটা। তো ওরা যেটা বলে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আর্টিস্ট, হ্যাঁ, আর যারা কুমোরটুলিতে কাজ করে তারা আর্টিসান মানে ওই কারিগর, রেগুলার বছরের পর বছর করে দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে তারা সবসময় বলার চেষ্টা করে। সেটা ঠিক চলতে পারে, কতটা মানিয়ে যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে লেবারটা আমাদের এখান থেকেই নেয়, চুরি করে না। ওটাকে চুরি করাই বলবো আমি। একটা ছেলে আমার সঙ্গে কন্ট্রাক্ট, তাকে টাকার লোভ দেখিয়ে তাকে 10 দিন 5 দিন কাজ করে নিচ্ছে। সেটা কি আপনার ক্ষেত্রে হয়েছে এখানে? হ্যাঁ, আমাদের ঘরেও হয়। আচ্ছা, এটা জানতাম বলে না। শরীর খারাপ, পেট খারাপ, জিজ্ঞেস করুন না, কারিগরদেরই জিজ্ঞেস করুন না এরকম ধরনের লোক আছে কি না। আমি এখানে আপনার কাছে সামনে মিথ্যা কথা বলবো কেন? একদমই না, এটা 5টা লোক দেখবে। সেটাই। আমি মিথ্যা কথা বলতে হয়, যেটা চ্যালেঞ্জ করলাম ওই আর্টিস্টদের সঙ্গে। মানে হিম্মত করে দেখা যদি এত হ্যাঁ,
একটা বড় মাপের ঠাকুর, একটা 10 ফুট কাটামে একটা দুর্গা দাঁড় করিয়ে দেখাক, সে যত বড়ই কারিগর নিক না, তার মধ্যে লাইফটা আনুক, লাইফটা তাহলে বুঝবো যে হ্যাঁ তার থিমের কাজ আমাদের কাছে কোনো ব্যাপারই না। তার ছবিটা দেবে, আমরা করে দেবো, কোনো ব্যাপারই না। কোনো ব্যাপারই না এটা। আর ওটা নিয়ে বেশি মাথা, থিমের কাজ 2-3টা হয় প্রতি বছরই, কিন্তু ওটা নিয়ে বেশি মাথাও ঘামাই না। আপনারাও তো করেছেন কিছু কিছু জায়গায়। হ্যাঁ একটু করেছি, আমরা থিম করেছি অন্যভাবে। যেমন প্যান্ডেলটা একটা যে যখন সে বাবুবাগানে ঠাকুরবাগানে হতো, প্যান্ডেলটা পাটের হলো, পাটের প্যান্ডেল হচ্ছে, ঠাকুরের অর্নামেন্টসটাও পাটের করলো। প্যান্ডেলটা ঝিনুকের করছে, ঠাকুরের অর্নামেন্টসটা ঝিনুকের করলো। ঠিক। এইভাবে আমরা থিম করেছি। আমরা ওই বিকৃতি থিম কখনোই করিনি। এখনকার তবু বিকৃতি ভাবটা কেটে থিমওয়ালারা তবু একটু আনি একটা পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে। আগে তো হাঁড়ি বসিয়ে হাত বের করে দিত, হাঁড়ির মধ্যে চোখে রেখে দিত, সেটাও একটা থিম। একজন শিল্পী, অনেক বড় শিল্পী, সে আমাদের ক্যামেরাতেই বলছে যে কেউ বলেছে নাকি যে মা দুর্গার কাছে গিয়ে পরে হাত জোড় করতে হবে। মা দুর্গা আমরা বংশ পরম্পরায় জেনে আসছি, তাই ওটাকে মা দুর্গার মতন করতে হয়। ঠিক হ্যাঁ, আছে। আমি বলছি। তারপরে আমরা দুর্গা পুজোটা করি কিসের জন্য? মনের মধ্যে ভক্তিটা আসার জন্য তো পুজো করি। তা ভক্তি মানে কি? মা আমি প্রণাম করবো না? মাকে আমি প্রণাম করবো না? আর বাবাকে আমি প্রণাম করবো না? এই রূপই সেটা কে বলেছে আপনাকে? কোনটা? এই যে রূপ, এই হ্যাঁ, যে রূপ। এই রূপই চণ্ডীর ধ্যানের যা আছে, চণ্ডীর ধ্যানে আছে এই রূপ। আচ্ছা। এই রূপ তো আমার মন করা না, মহিষাসুর মর্দিনী চণ্ডীর ধ্যানেই আছে। সেই ধ্যানকে আমরা ভাঙতে পারি না সময়ের সাথে সাথে। না ভাঙবো, আমি আদিটাকে ভাঙবো কী করে? আদিটাকে ভাঙবো কী করে? এবার আদিটাকে রেখে এবার যেটুকু নতুনত্ব করা যায় সেটুকু আমরা করি তো, নাহলে লোকে নিচ্ছে কী করে? কিন্তু মাতৃভাবটা থাকা অবশ্যই জরুরি। জরুরি একদম। যখন পুজো যখন করছি, ফুল বেলপাতা যখন ব্রাহ্মণ দিচ্ছে, তখন শুধু মাতৃভাব থাকা দরকারি। 3 ধরনের, আমি দর্শকদের ক্ষেত্রে সহজভাবে বোঝাবার চেষ্টা করি। এই সময় 3 ধরনের ধরুন দুর্গাপুজো হচ্ছে। সেটা হচ্ছে ধরুন বনেদি বাড়ি যে ধরনের এক ধরনের হয়, একটা হচ্ছে থিম যেটা আমরা আলোচনা করছি, আরেক ধরনের হয় যেটা মানুষ প্রচুর পরিমাণে যায়, দেখতে যায়। যেমন ধরুন ইটালিয়া, যেমন ধরুন কলেজ স্কোয়ার, এই মূর্তি দেখার জন্য, এই প্রতিমা দেখার জন্য লোকে মুখিয়ে থাকে, লাইন দিয়ে থাকে। এদের সঙ্গে যখন এই যে নামগুলো বললাম, ম্যাক্সিমাম মানুষরাই কিন্তু সিমলা ব্যায়াম সমিতি, ম্যাক্সিমাম মানুষ আপনার সাথে জড়িত। এই শিল্পীকেই চাই যে আমরা প্রতিমা বানাতে চাইছি। কিভাবে একডালিয়ার সাথে আপনাদের প্রথম কাজ হলো? যুক্ত যখন রমেশ পালের কাজ আস্তে আস্তে, অবশ্য বয়স হলে তো কাজটা একটু হারিয়ে যায়। রমেশ পালের কাজ যখন একটু আস্তে আস্তে হারিয়ে গেল, তখন ওরা খোঁজে মার্কেটে রমেশ পালের সাবস্টিটিউট কে আছে। তখন ওরা খুঁজে বের করে আমাদের সঙ্গেও কিছু ওই পাড়ার লোকের যোগাযোগ ছিল। তখন একটা যোগাযোগ হয়ে, সুব্রত মুখার্জি থাকালে একটা যোগাযোগ হয়ে গেছিলো। সুব্রত মুখার্জি খুব ভালো লোক ছিল। ঠাকুর ওই মাপের লোক হয়ে যে ঠাকুরের অ্যানাটমি নিয়ে চিন্তাভাবনা করে, এটাও একটা মানুষের দেখা যায় না। একটা কোনো রাজনৈতিক লোককে অত মাথা ঠাকুর নিয়ে অত মাথা ঘামাতে দেখা যায়। এখনকার রাজনীতিবিদদের মধ্যে সেই জিনিসটা নেই বলছেন? ওরা দলের লোকরা যা বললো, যেটা বললো সেটাই করলো, ব্যাস। তখন কি আপনি একা করতে শুরু করেছিলেন? হ্যাঁ, তখন না, বাবার সঙ্গে 2 বছর করেছি। বাবার সাথে করছেন? তারপরে আবার একাই, ঠিক। 2 বছর পরেই আবার আলাদা হলাম, তখন একাই। কলেজ স্কোয়ারও তাই, কলেজ স্কোয়ার একাই চলছে। পাঁচ সার্কাসও তাই। রমেশ পাল যে 3টে ঠাকুর লাস্ট করে গেছে লাস্ট জীবনে, সেই 3টে ঠাকুরই এখন আমার এই স্টুডিওতেই হয়। কি কি নাম একটু জানতে পারি? ওই তো একডালিয়া এভারগ্রিন, কলেজ স্কোয়ার আর 5 সার্কাস ময়দান। ময়দান, এই 3টে এখন আপনার কাছে আছে? হ্যাঁ, 5 সার্কাস ময়দানও দীর্ঘদিন, মানে ওরা ছেড়ে দিয়েছে। 5 সার্কাস ময়দান তখনও রমেশ পালকে ছাড়েনি। রমেশ পালের মৃত্যুর পর ছাড়লো, তখন এখানে আসলো। মানে ওই অল্টারনেটিভ একজনই আছে, হ্যাঁ, সাবস্টিটিউট, সেটা এখানে হচ্ছে আপনি। কি চলছে এটা? জোড়া গাঁথা চলছে, মানে এটা টাইট করা, শক্ত করা হচ্ছে, শক্ত করা, বাঁশ দিয়ে শক্ত করা হচ্ছে। শক্ত না করলে মাটি ফাটি দিয়ে পড়ে যাবে। রড বাঁধার মতো, ঢালাইয়ের রড বাঁধার মতো ট্যাক্সার বাঁধা। হ্যাঁ, এটা যদি ভালো হয়, সাকসেস হয়, তাহলে মাটির কাজটাও সাকসেস হবে। হ্যাঁ, সেটাই। এটা হচ্ছে ভালো কাজ হবে। মাটি বা কোনটা থেকে মাপ,
জায়গার সাইজ সেই সাইজটা ঠিক না করলে ভালো হবে। এই বাঁশ খড় আর এই সুতলি দিয়ে কাজ হয়, কারণ এখন তো স্ট্রাকচার আর লোহা টোহাও তো হয়ে গেছে। লোহা দিয়ে আমাদের এই কাজ হবে পড়তা হবে পোষায় না। না, পর্তা পোষানো হইতে তাহলে হয়তো দেখা যাচ্ছে এই জায়গাটা খড় বাঁধাটা মোটা হয়ে গেছে, সেটাকে কেটে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে এই বাঁশটা আমার বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ সেটাকে কেটে ফেলতে হবে। সেইটার লোহা তো কাটতে হলে মেশিন লাগবে, একটু বড় হলে হাতে লাগলে হাত কেটে যাবে। ঠিক 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 ঠিক। আর এটা আমি এখানে এটা বেরিয়ে আছে তো, এটাকে কেটে দিলাম। আর এটা মেশিন দিয়ে কাটলেও কিন্তু জগাটা বেরিয়ে থাকে। জগাটা বেরিয়ে থাকলে তখন কাজ করতে গেলে হাতে লাগলে হাত কেটে যাবে। ওই জন্য লোহাটা আমরা ইউজ করতে পারি না। এই কাজ হবে না, ঠিক। সেটা হয় ফাইবারের কাজ প্লাস অন্য কাজ, সেটাই সেটাই। মডেলিং কাজে হয়। এই ঠাকুরের কাজে আমাদের হ্যাঁ, একটু ডানাবের লাগে। হ্যাঁ, বেঁকি ডগাটা বেঁকি করতে হবে। দুটোর পজিশন কি পা তুলবো না একটু ডাউন করবো? এই ঠিক আছে, কিছু করা যাবে না। এই পাটা কি আর না, তোলার দরকার নেই, তোলার দরকার নেই। তোলার দরকার আছে কি? আমি হাঁটু ফাটু তো দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু আর আর সামনে একটু তুলতে হয়, জোর লাগবে তাতে। তুলে তো জোর লাগবে, ওই জায়গার মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জোর লাগবে মানে কি বলছেন? মানে অ্যাকশনটা জোর লাগবে আর ও মানে পোজটা। পোজটা। আচ্ছা, আমাদের কিছু ইন্টারনাল ভাষা আছে, আমরাই বুঝবো। মানে জোর লাগবে। এগুলো আমাদের কাজের ক্ষেত্রে হ্যাঁ সেটা কাজের অবশ্যই ক্ষেত্রে। অবশ্যই। লোক বুঝবে না। ও অন্য লোক ভাববে এটা কি কথা বলছে রে বাবা। তবে আপনার খড়ের যে বাঁধনটা হয় হ্যাঁ। অপূর্ব, মানে অলরেডি পুরো রেডি হয়ে গেছে, পুরো সিঙ্গোর মতন হয়ে গেছে। আমরা ওই কুমোরটুলিতে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। পাবেন না তো, পাবেন না, কারণ আছে। সেটা বুকে বললে আপনি আপনার ভিডিওতে প্রচার হবে তো, হ্যাঁ। তখন লোকে অন্যান্য শিল্পীরা অসন্তুষ্ট হবে। কিন্তু এটাও তো ঠিক যে এটা যদি বলেন তাহলে তারা ইমপ্রুভ করারও চেষ্টা করবে। না, তারা ইমপ্রুভ করবে না। কেন? এই যে আমি যে আমার লোকটাকে লাগিয়েছি, হ্যাঁ। আমার কোনো টাইমের বিধি নিষেধ নেই যে এই টাইমের মধ্যে করতে হবে। হ্যাঁ, তারা যেটা করবে সেটা মনের তাগিদে করবে, যেটুকু ভুল হবে তার জন্য আবার সংশোধন করে আবার এক্সট্রা টাইম যাবে। সেই টাইমটা আপনি দেবেন। সেই টাইমটা আমার বেয়ার করতে হবে, সহ্য করতে হবে। ওটারও ও সহ্য করতে পারবে না। ওরা কমার্শিয়াল হয়ে গেছে, মেশিন হয়ে গেছে। ও কমার্শিয়াল প্রতি বছর 10-15 লাখ টাকা করে বাইরে বাইরে বেড়াতে যাবে, সব এইসব করবে। কিন্তু আমার ওইসব বেড়াতে যাওয়ার যখন আমার বছর একবার পুরীর জগন্নাথ দর্শন করা, তাতে আমি সন্তুষ্ট। আমার ওই হনুলুলু, হংকং ওসব যাওয়ার আমার ইচ্ছা নেই। ঠিক ঠিক। আমার বাড়ি আর কারখানা, এটাই আমার। কারখানা একদিন না আসতে পারলে শরীর ছটফট করে, তাই এটাই বলি। আমি দুটো প্রশ্ন কুমোরটুলি নিয়ে করতে চাইছি আপনার কাছ থেকে। আমি কি জবাব দেব? আপনি জবাব দেবেন, কারণ আপনার সে অধিকার, আপনার সেই দায়িত্ব বর্তাই। একটা হচ্ছে যে কুমোরটুলির এখন যে পরিস্থিতি রয়েছে সেটার কি ডেভেলপ সম্ভব, কিভাবে সম্ভব হলে হবে? কুমোরটুলি আর ডেভেলপ হবে না। আপনি তো আপনার ক্ষমতা হ্যাঁ। ছিল, আপনি ছেড়ে চলে এসেছেন। কুমোরটুলি আর ডেভেলপ হবে না, কারণ ওদের মানসিকতাই এখন সেই অন্যরকম হয়ে গেছে। ওরা ওই কাজের পর বসে বসে পরনিন্দা পরচর্চা এসব করে। হ্যাঁ, কাজের চিন্তা আমরা করে না। এটা আপনি বলবেন, এটা আমার কোনো যায় আসে না। এটা আপনি দেখাবেন যে আমি বলছি যেটা। ওরা কাজের চিন্তা করে না, কয়েকজন ছাড়া, কয়েকজন ব্যতিক্রম ছাড়া বেশিরভাগই তাই। মানে পলিটিক্সে যুক্ত হয়ে গেছে। পলিটিক্স না, এই কুটকাচালি ডিটেলস ভেঙে বলার দরকার নেই। সেই ছাড়া কুটকাচালি দিয়েই ওরা সবসময় ব্যস্ত থাকে। বিশেষ করে আমাদের ইস্ট বেঙ্গল পট্টি, আমি এই দেশীয় পট্টির কথা বলতে, ইস্ট বেঙ্গল পট্টি, এটা বলবেন, এটা আমার কোনো তাতে কোনো যায় আসে না। ওরা মানে ভালোটা চায় না লোকের। আমি তো ঘর তো পাশে একজন ঘর, এই ঘর পাশের ঘরের ভালো চায় না, এই ঘর পাশের ঘরে ভালো চায় না, আর ও আবার এই ঘরে ভালো চায় না। এই একটা মানে কুটকাচালির ব্যাপার আছে। তার মানে আমরা যে জানতে পারি যে কুমোরটুলির গ্রোথ হয় না, সরকার দেখে না, অ্যাকচুয়ালি ওইটা সরকার কি দেখবে? সরকার কোনো সরকারই দেখেনি। আমরা ওই কুমোরটুলি সিপিএম আমলে কোনো পাইনি। তারপরে মমতার তো বছরে কোনো, মমতা সব জায়গায় দিচ্ছে পুরস্কার, আর কুমোরটুলি শিল্পীদের কোনো পুরস্কার দেয় না, আর ওর অনুদানও নেই। সব জায়গায় ডাকাত, ক্রিমিনাল, ওদের সব অনুদান দিয়েছে, আর আমাদের কোনো অনুদান নেই।
আমার এখন বলতে কোনো দ্বিধা নেই। মানে সেটাকে বিজেপি সরকার চলে এসছে বলে? না, বিজেপি সরকার বলে এসছে বলে না, আমি আগেও বলেছি ঠিক। আমাদের কোনো অনুদান নেই। যারা শিল্পীদের কটু শিল্পীদের কিছু, সে তো কালীঘাট পটুয়াপাড়ায় তার জন্মস্থান, সেটাই। সেখানে এই কাজের বিভিন্ন কারখানা ছিল, ওখানে অনেক কারখানা ছিল, একদম তাই। কিন্তু সে কোনোদিন তাদেরকে দেখেছে? মূর্তিগত তাদেরকে দেখেছে? এছাড়া এখনও সেই ঝাপ টানিয়ে প্লাস্টিক তেরপোল টানিয়ে রাস্তার মধ্যে এখনও ঠাকুর কিছু করে। ওই এই যে বাজারে যারা ভোট পাবে তাদের সেট বানিয়ে দিয়েছে, এই যে রাস্তাতে দেখবেন এখন ভেঙে দেখি জানি না, তাদের টিন দিয়ে লোহা দিয়ে সব সেট বানিয়ে দিয়েছে। আর আমাদের ওই যারা পাল, যারা এই ঠাকুর তৈরি করে, তাদেরকে কোনো সহযোগিতা করেনি। আর এই সরকার করবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। দুর্গাপুজো আমি জানি না আপনার কাছে খবর আছে কিনা, দুর্গাপুজো যারা থিম আর্টিস্ট তাদের হাত পা এখন কাঁপছে, তারা পুজো হবে কিনা ঠিক করে সেটা তারা বুঝতে পারছে না। আপনার কি কোনো প্রভাব পড়েছে আপনার দুর্গাপুজোর এই? হ্যাঁ, আমার এখানেও প্রভাব পড়ছে। কয়েকজন কিছু ছোটোখাটো পার্টি, বড় পার্টিরা তো পুজো করছেই, ছোটোখাটো পার্টি কিছু বলছে তাহলে একটু স্টপ রাখেন, একটা মাস যাক দেখি তারপরে করবো। ঠিক। বড় পার্টিরা বড় যারা পুজো কমিটি তারা পুজো করবে। আর যারা আর পাড়ার কোনো পাড়ার পুজোই বন্ধ হবে না, লাস্ট মুমেন্টে তারা এসে ঝাঁপিয়ে পড়বে। লাস্ট মুমেন্টে পাড়ার যারা বয়স্ক লোক আছে, চল আমরাই করবো পুজো বলে তারা ঝাঁপিয়ে পড়বে। ঠিক না, অ্যাকচুয়ালি সমস্যা রয়েছে তো, কোটি টাকা যে থিম পুজো করছে, হ্যাঁ, তাদের ক্লাব কর্তা প্লাস যে থিম আর্টিস্ট তাদের হাত পা তারা 1 বছর 2 বছর রেস্ট নিক, তারা অনেক খেয়েছে পুজো কমিটির কাছ থেকে, অনেক টাকা কোটি টাকা খেয়েছে, তারা 2-4 বছর রেস্ট নিক না। হ্যাঁ, এটা দেখাবেন, বলবেন সনাতন পাল বলেছে, এইটা আপনারা প্রচার করবেন। তারা অনেক টাকা খেয়েছে, 2-4 বছর রেস্ট নিলে কী আছে, তবে ভাঙিয়ে খেতে পারবে। আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কোনো আর্টিস্ট নেবার চেষ্টা করবেন না। আরে নিয়েই তো করে ওখানে, একদম নেবার চেষ্টা করবেন না, তাই না? হ্যাঁ, ওগুলো আমার শরীরটা খারাপ, 7 দিন ধরে জলে ভুগছি, অথচ আপনাদের খবর চলে আসে কেউ না কেউ পুজোর আগে না পুজোর পরে দেবে। আমি তো কাজ ছেড়ে তার পিছনে ঘুরতে পারবো না, এই কোথায় গেলি, আমার তো একটা নিজস্ব কাজ করতে হয়। এটার নাম জয়ন্তী আর্ট মিউজিয়াম কেন? জয়ন্তী আমার মেন নাম। আচ্ছা, যখন বাবার থেকে বেরিয়ে আসলাম তখন কি একটা নামটাটা দিতে হবে, শিল্পালা কি, তাই শিল্পালা ট্র্যাডিশনাল শিল্পালা বাদ দিয়ে লিখলাম জয়ন্তী আর্ট মিউজিয়াম। হ্যাঁ সেটাই। আর্ট মিউজিয়াম লোকে আসবে, দেখবে, এটা একটা পরিকল্পনা ছিল, সেটা আর হলো না জীবনে। একটা আর্ট মিউজিয়াম করা, এই কর্মশালার মধ্যেই, এই স্টুডিওর মধ্যে একটা, তখন জায়গাটা বড় ছিল, একটা ফ্লোর করে একটা আর্ট মিউজিয়াম, সব বিভিন্ন রকম মডেল করে শো করে রাখতাম, দাম প্রাইস লিখে রাখতাম, লোকে আসতো, দেখতো, যদি তার পছন্দ হতো সেটা কিনে নিত, অর্ডার দিত। এটা প্ল্যান ছিল, কিন্তু এটা এই জীবনে আর হলো, এত যুদ্ধ করতে করতে জীবনটা এই বয়সে চলে এসছে, আর ওটা আগামী দিন আর হবে না। আর আমার ছেলে তো এই লাইনে নেই যে ওরা সেটা সাকসেসফুল করবে, আর ওটা পুরো প্ল্যান, ওইটার জন্যই মিউজিয়াম নামটা দিয়েছিলাম। পদ্মশ্রী যখন পুরস্কার পাওয়া হয়, সেটা তো একটা কাজ, তার প্রচুর পরিমাণ অবদান থাকে, তবেই সেই মানুষটাকে তো ধরুন দেওয়া হয়। তো এটা কখনো মনে হয়নি যে না, আমার যে ট্র্যাডিশনটা রয়েছে সেটা আমি শেখাবো, কর্মশালা করব, সেটা তো উচিত একটু যদি ছড়িয়ে দেওয়া হয় পরের জন্ম, পরের প্রজন্মের জন্য? হ্যাঁ, ওরা তো ওই শেখার মাধ্যমে আছে, শিক্ষানবিশ হিসেবে আছে, আরও ছেলে আছে, ওরা আজকে কেউ একজন আসেনি, হ্যাঁ, তারা তবে 2 দিন পর থেকে আসবে, এরকম সব আছে। মানে প্রচুর লোক মানে আমার কাছে কাজ শিখতে চাইছে, প্রায় 100 স্টুডেন্ট হয়ে যেত, তার জন্য একটা জায়গা নিতে হতো, হ্যাঁ, সেই জায়গায় তাদেরকে কাজ শেখাতে হতো। সেই সময়টা কোথায় আমার, আমি যে আমার কাজটা বাদ দিয়ে ওদেরকে কথা বলবো কি, একটা আমাদের ভালো কারিগরকে নিয়ে 5 ঘন্টা 4 ঘন্টা ওদের পিছনে বসাবো, সময়টা কোথায়? 1 সপ্তাহ, একদিনও হয় না। তবুও চেষ্টা করছি, ওদেরকে যখন চাইছে চেষ্টা করছি আমি এটা করবার প্ল্যান করছি, এখানে কীভাবে, দোতলা 3তলার মধ্যে গরম, তো ওই নতুন ছেলেপিলেরা ঠিক সহ্য করতে পারবে না, অনেক রকম বাধা আছে, অনেক রকম বাধা আছে। মিউজিয়াম আপনার সময়কালেই হোক, ঠাকুরের ইচ্ছা সেটা। না, মিউজিয়ামটা হোক আপনার সময়কাল, স্বপ্নটা পূরণ। মিউজিয়াম আর হবে না, মিউজিয়াম করতে হলে জায়গার দরকার। আমি স্টুডেন্টদের বসাবো, তাই সেই জায়গায় চিন্তা করতে পারছি না কোথায় বসাবো তাদের। প্রচুর বড় জায়গা, আমি 3 তলা ঘুরে নিয়েছি আপনার। হয়ে কি হবে, উপরে তো গরমটা আছে না, গরমের মধ্যে আমাদের কারিগররা কষ্ট করে কাজ করছে,
যে শিখতে আসবে সে তো কষ্ট করে শিখতে হবে। আমি একটা আইডিয়া দিতে পারি, বলো আইডিয়া। শীতকালে আপনি একটা সেশন করুন 2 মাসের জন্য, সেখানে 2-3টে ব্যাচকে ক্লাস করান। শীতকালে করা যেতে পারে এটা। ওই যে চোখটা, হ্যাঁ। ওই যে আঁকার অ্যানাটমিটা, আমার মনে হয় যে এটা এগিয়ে দিলে ভালো হয়। চোখটা তো শেখার জন্য অনেক ছেলে আসছে, ওরা করবে কি এখানে 2 দিন কাজ করবে, তারপরে এখানে মুখ দিয়ে চুরি করে দিয়ে চলে যাবে, বাড়িতে ঠাকুর বানাবে। এইসব বুঝতে হয়, খালি যে আসতো তাকে নিলেই হলো না কি? সেটাই। খারাপ বললাম? সেটাই। বাচ্চারা বলতো ও ভাবছে যে দিন করে একটা ছোট মুখ নিয়ে যাও, বাড়িতে ঠাকুর করবো। হ্যাঁ, সেটা তো সম্ভব নয়। তা সম্ভব না কি? হ্যাঁ, গঙ্গায় ঠাকুর, এই যে আমাদের বাসন্তী পুজো হয়, বসাতে বাসন্তী নিয়ে যেতে গঙ্গায় পড়তে না পড়তে মুখ খুলে টান মেরে নিয়ে চলে যায়। ওগুলো হচ্ছে জুনিয়র আর্টিস্টগুলো। ওগুলো জুনিয়র আর্টিস্টটা কারা? ওরা যারা গঙ্গায় কাঠামো ধরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে পয়সা দিয়ে ওই কাজগুলো করিয়ে দেয়। মুখগুলো নিয়ে নেয়। নিয়ে নেয়, নিয়ে প্লাস্টার দিয়ে ডাইস করে দেয়। অসংখ্য ধন্যবাদ সনাতন দা। থ্যাংক ইউ। এই মুহূর্তে ফাইবারের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দুর্গার আমরা যতটা জানি, আমি শুনেছি এটা, তো সেটা যে জানুয়ারি নাগাদ শুরু হয়ে যায়, বাইরে যেগুলো বিদেশে যায়, এখান থেকে বিদেশে যাওয়ার কাজ এখনো শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। এটা কোথাকার হচ্ছে কাজ? এটা বাইরে যাবে, এটা যাবে হয়তো হংকং যাবে। এটা হংকং যাবে। কতদিন আগে এটা অ্যারেঞ্জ করতে হয় হংকং যদি দুর্গাপুজোর সময় যেতে হয়? যেতে গেলে এই মাসের শেষের দিকে যেতে দিতে হবে, দিয়ে দিতে হবে। এটা কিসে যাবে? এটা শিফটে যাবে, জাহাজে যাবে। মাটিতে কি একদম পসিবল না? মাটিতে মাটিতে পসিবল, মাটিতে জিনিসটা হয়তো যাবে, অত দূর যাবে তো জিনিসটা সেভাবে তৈরি করতে হয়, কিন্তু তবুও মাটির থেকে এটা ফাইবারটা সুবিধা হবে। আচ্ছা, আমি যদি একটা সহজ প্রশ্ন করি, যে একটা মানুষ যারা ওখানে হংকংয়ে রয়েছে, একটা মাটির ঠাকুর যদি যেত আর একটা ফাইবারের ঠাকুর যদি যায়, দূর থেকে দেখে কিছু বোঝা যাবে? না, কিচ্ছু বোঝা যাবে না। কিচ্ছু বোঝা যাবে না। আপনি বুঝতেই পারবেন না, এটা যখন কমপ্লিট হবে হ্যাঁ, তখন আপনি বুঝতেই পারবেন না এটা ফাইবার না। ফাইবারের ঠাকুরকে পুজো দেওয়া যায়? আবার হাসছে। ফাইবারটা তো দেওয়া যায় না, তো মানুষ কি করবে বলুন? সেখানে যদি না পাওয়া যায়, মাটির জিনিস সেভাবে যদি না যায়, ঠিক, কিন্তু সেটা তো হ্যাঁ, সবাইকে তো এটা দিতে হবে না, দিতেই হবে। ওখানে তো এইসব ব্যবস্থা নেই। ব্যবস্থা নেই, ব্যবস্থা থাকলে হতো, মাটিরই করা যেত। যদি ব্যবস্থা থাকতো তাহলে তো মাটির হয়ে যেত। মাটির করা যেত। আমাদের সনাতন দাদা বলো না স্যার বলো? স্যারই বলি, স্যারই বলো। তো কখনো গেছে বিদেশে? সেরকমভাবে যাইনি। ঠাকুরের আমি ঘুরতে যাওয়া বলছি, ঠাকুরের সংক্রান্ত কখনো গেছে? গেছে? ওখানে ঠাকুর করতে গেছে? বা এগুলো থেকে গেছেন উনি, চোখ দিয়ে এসছেন, চোখ গেছে উনি, মানে চোখ দিয়ে গেছে। চোখ দিয়ে ঠাকুর বানিয়েছে। ঠিক। আমার আন্ডারে এই মুহূর্তে কত স্টাফ কাজ করছে? আমার আন্ডারে এখন অবধি ধরে নিন 60 জন কাজ করছে। আমাদের এই ঘর একটা, আরও 2টো ঘর আমাদের নিতে হয়, প্রত্যেক বছরই নেই। এবং কাজটা হচ্ছে প্রচুর চাপ, অনেক কিছু বোঝার থাকে, অনেক কিছু দেখার থাকে, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আর যেহেতু এই স্যারের আন্ডারে আমি রয়েছি, হ্যাঁ, এটা আমার সৌভাগ্য যে আমি আমার ম্যানেজারই করতে পারছি। সেটাই। এটা সবার কপালে হয় না। মালের ফিনিশিং দেখতে হয়, কোন মাল আসছে না আসছে, গয়না আসছে কি না, বিভিন্ন রকম কাজ আমাদের টোটালটাই ডিলিংস করতে হয়। গয়না কত থেকে আসে এগুলো? গয়না যা আছে আমাদের সব মেদিনীপুরে অর্ডার দিই, আমাদের লোক আছে তারা তৈরি করে দিয়ে সেই গয়না আমরা খুলে পড়ি, পুরো এবং সেই জিনিসগুলো ঠিকঠাক মতন আসছে কিনা সেগুলো দেখতে হয়। প্লাস যে কাস্টমার আসছে তাদের সাথে ডিলিংস করা, তারা ঠিক মতন এখানকার পরিষেবাটা পাচ্ছে কিনা, কুলিদেরকে ঠিক করে দেওয়া, কুলিরা ঠিক মতন তাদের সাথে ব্যবহার করছে কিনা, স্টাফরা ঠিক মতন ব্যবহার করছে কিনা, প্লাস তাদের ডেলিভারিটাও যেন ঠিকঠাক মতন হয়, ঠিক মতন দিতে পারি, সেটাকেও দেখতে হয়। কোন সময় সব থেকে যখন রাতের ঘুম চলে যায়? পিকর ধরুন, পিকর আমাদের পাক্কা 2 মাস হচ্ছে আমাদের পিকর। কোন মাস? মানে ধরুন পুজোর 2 মাস আগে থাকে, পুজোর 2 মাস আগে রাতের ঘুম চলে যায়। রাতের ঘুম চলে যায়, তাহলে আমাকে এই মালটা রেডি করতে হবে, ওই দিনকে যাবে, তার মধ্যে আমাকে রেডি করে দিতে হবে। পিকর্স বলতে ধরে নিন ঠিক মহালয়ার 15 দিন আগে থাকতে, মানে মহালয়ার 1 মাস আগে থাকতে আমাদের টাফ হবে। কাকে হ্যান্ডেল করা সব থেকে বেশি চাপ? নিজেদের স্টাফকে না কি যারা কিনতে আসে? সব থেকে বেশি অলমোস্ট সব কিছু চাই, সব কিছু নিতে হবে আপনাকে। এগুলো দিয়ে আবার প্যান্ডেলে যেতে হয়? হ্যাঁ, সব প্যান্ডেলে? সব প্যান্ডেলে যেতে হবে। 100টা প্যান্ডেলে যেতে হয়? সব প্যান্ডেল আমাদের লোক পাঠানো হয়।
ওরে বাবা, তার জন্য এগুলো কি হয় মানে আগে পরে করে তারা নিয়ে থাকে ঠাকুরগুলো, আচ্ছা, যাতে আচ্ছা। তাদের পক্ষে সুবিধা হয় যে এটা নিয়ে গিয়ে কমপ্লিট করে দেয়। প্যান্ডেলে মূলত কি কাজগুলো একবার টাচ আপ করতে হয়? দেখুন হয়তো চালি করেছে, চালিটা হয়তো ভেঙে গেছে, হ্যাঁ। আমাকে ফটো পাঠালো, সেই চালি জঞ্জান দিলাম। রং কোথাও চটে গেছে, সেখানে রংটা পাঠাতে হবে। কোনো জায়গায় গয়না খুলে গেছে, সেই গয়নাটাকে বুঝতে পেরেছি, বুঝতে পাঠিয়ে পেরেছি। দিতে হবে। চুল খুলে গেছে, চুলটাকে খুলে দিতে হবে। ঠিক। এই থাকে, সেরকম হাইফাই খুব কাজ থাকে না, কাজগুলো ছোট থাকে, কিন্তু পাঠাতে হয়। এবার সেটিংটা দেখে নিতে হয়, কুলিরা গিয়ে যত সেটিং করে আসবে, আমাদের নিজেদের লোকেদেরও তো কিছু কাজ থাকে। আর তারাও চায় যে কোথাও, কারণ নিতে গিয়ে একটা মাটির জিনিস, এটা তো আমার লোহার জিনিস না যে কিছু একদম, হবে একদমই না, না। মাটির জিনিস ভাঙবেই হবে। এবার কোথাও কিছু হাত ভেঙে গেল বা আঙ্গুল হয়ে গেছে, সেইগুলোকে ঠিক করে দেওয়া, আবার অ্যাজ ইট ইজ যাতে সেরকম দাঁড়িয়ে থাকে মা, এরকমভাবেই আমাদের তৈরি করে দিতে হয়।